সচিব পর্যায়ের বৈঠকে ভারতকে স্পষ্ট ও জোরালো বার্তা বাংলাদেশের, নতুন কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু। আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠনের ঢাকা টু আখাউড়া লং মার্চ শুরু, পথে পথে জনসভা। চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি, ঐক্যমতের সরকার না হলে ভাগ্য বদলাবে না জনগণ। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠকে দুই দেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যদিও ভারত কি ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। আরও জানাচ্ছেন নাইম আমির। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলাসহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেল দুদেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future. ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও বলা হয়। জানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা। সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সব মিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা, সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতকে কখনো বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি। সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠকগুলোতে আমরা এগুলোর আগে কখনো বলতে দেখিনি। সেটি হলো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এটা পছন্দ করি না এবং এটা আমরা মেনেও নিব না। এই যে মেসেজটা, এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, স্বাধীনভাবেই নিব। এটি আমার মনে হয় একটা শক্ত অবস্থান ভারতের প্রতি আমাদের, এবং আমাদের একটা শক্ত মেসেজ। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না, তো আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হেজিমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এরপর হবে এটার অ্যাকচুয়ালাইজেশন, যখন বাস্তবায়ন ঘটবে তখন আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সমতা ও ন্যায্যতার সম্পর্ক। জুলাই আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সরে গিয়েছিল। দুই দেশের সম্পর্কের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে তারা দুই দেশে মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিব ভারতের, সেও বাংলাদেশে আসার জন্য কথা বললে এবং আসলো, মিটিংও হলো। অন্য কথায় দুই দেশ এখন কূটনীতির মধ্যে তারা রাজি হয়ে গেল। 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না। কেন আমরা ট্রানজিটকে বলছি একতরফা হচ্ছে, এই আমি সবসময় বলে এসেছি যে যে কোনো সম্পর্ক যখন একতরফা যদি হয়, বিশেষ করে এই ট্রানজিট কানেক্টিভিটির ব্যাপারে, সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে, ওটা একসময় না একসময় বাধা আসবেই।
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। নাঈম আবির, এখন, ঢাকা। ঢাকা টু আখাউড়া লং মার্চ করছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। লং মার্চে যোগ দিতে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গাড়িবহর ইত্তেফাক মোড়, চিটাগং রোড, কাঁচপুর মোড়, ভুলতা গাউসিয়া ও নরসিংদীর মাধবদী হয়ে আখাউড়া গিয়ে শেষ হবে। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আখাউড়ার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগে এই প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে স্মারকলিপি দেয় বিএনপির এই 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। জাহাজ সহ বাংলাদেশি ৭৯ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে যাওয়ায় উদ্বিগ্ন বরগুনার জেলে পরিবারগুলো। এ নিয়ে আর আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এই যে জেলেদের ধরে নেওয়া হয়েছে, আসলে কোন অভিযোগে তাদেরকে ধরে নেওয়া হয়েছে, এই বিষয়ে কি কোনো কিছু বিস্তারিত জানা গেছে কিনা, আর তাদেরকে উদ্ধারের জন্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? কালি উপকূলের জেলেদের সাথে আমাদের কথা হয়েছে, জেলে পরিবারের সাথে কথা হয়েছে। তারা আমাদের একটি বিষয় জানিয়েছেন যে তারা নানা যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেগুলোকে যতটা না ভয় পায় তার থেকে বেশি আতঙ্কে থাকেন জলদস্যুর আক্রমণ কিংবা এভাবে যদি অন্য দেশের কোনো কোস্ট গার্ড আমাদের জেলেদের ধরে নিয়ে যায় সে বিষয়ে তারা বেশ উদ্বিগ্ন থাকেন। কেননা এভাবে ধরে নিয়ে গেলে অনেক সময় দেখা যায় যে বছরের পর বছর এখানকার জেলেদের কিন্তু ভারতের জেলে থাকতে হয়, এবং এই কারণে এখানকার পরিবারের সাথে কথা হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরেছি, জেলে পরিবারের সাথে কথা বলেছি, তারা এই বিষয়টি জানিয়েছেন এবং তারা একটি বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের যে তাহলে বাংলাদেশের যে জলসীমায় যারা টহল দিচ্ছেন বিশেষ করে নৌবাহিনী বা কোস্ট গার্ড তারা কি করছেন, এবং তারা অভিযোগ করছেন যখন নিষেধাজ্ঞা থাকে তখন কিন্তু ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে নির্বিচারে কিন্তু তারা ট্রোলিং ট্রলার ব্যবহার করে মাছ শিকার করে নিয়ে যান। এই বিষয়টি নিয়ে তারা বেশ দ্বিমত পোষণ করেছেন আমাদের সাথে, এবং তারা জানিয়েছেন যে আমাদের টহল ব্যবস্থা আরো জোরদার করা উচিত। আমরা এখানকার যারা সমুদ্র মৎস্য আহরণ নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানকার যে ট্রলার গুলো রয়েছে সেই ট্রলারে যদি জিপিএস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা যায় এবং একটি ট্রলারে কোথায় যাচ্ছে সেটি যদি অবজারভেশন করা যায় তাহলে কিন্তু এ ধরনের শঙ্কা থাকে না। কিংবা আমরা বিগত দিনেও দেখেছি যে বিভিন্ন ঘূর্ণিঝড় কিংবা নানা প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গত 18 বছরে বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে 188 জন জেলে নিখোঁজ হন সরকারি হিসেবে, তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা কিন্তু কয়েক গুণ, এবং গত বছর মিডিলির কবলে পড়ে 25 জন জেলে নিখোঁজ হয়েছেন বরগুনায়, তার কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তো এখানকার যারা জেলে পরিবারগুলো রয়েছেন তারা বারবারই আমাদের বলছেন যে যখন অবরোধ থাকে তখন ভারতীয় জেলেরা এখানে প্রবেশ করে তারা এখানকার মাছ শিকার করে নিয়ে যান, কিন্তু বাংলাদেশের জলসীমায় যেটি হয়েছে, আপনি যেটি বললেন যে গত 9 ডিসেম্বর সুন্দরবনের কাছাকাছি হিরন পয়েন্টের ভারতের জলসীমার কাছাকাছি থেকে কিন্তু দুটো জাহাজকে এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামে দুটো জাহাজ, যে জাহাজগুলোতে 79 জন জেলে ছিল সেই জেলেদের কিন্তু আটক করে নিয়ে গেছে। এবং সবশেষ তথ্য পর্যন্ত কি কারণে আটক করে নিয়ে গেছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছেনি। তবে মৎস্য বিভাগ কিংবা নৌবাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে তাদের ফিরে আনার জন্য, এটা কিন্তু সবশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে। তো এই ছিল বরগুনা ট্রলাঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। গালিব। যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বইছে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আজ পঞ্চগড়ের তাপমাত্রা কেমন দেখছেন, আর শীতের প্রভাবে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের অবস্থা কি? গালিব, শুরুতেই আজকের আবহাওয়ার যে চিত্র সেটি জানিয়ে দেয়। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস মাপা হয়েছে। যদিও সারা দেশে একযোগে যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটি সকাল 9টায় রেকর্ড করা হয়, তারপরে কিন্তু আমরা পরবর্তী যে আপডেট সেটি নিশ্চয়ই পাবো। আর এই মুহূর্তে আসলে প্রচন্ড ঘন কুয়াশা চারপাশে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করতোয়া নদীর তীরে। এই নদীতেই প্রায় 20 থেকে 30 হাজার মানুষ বালি এবং পাথর তুলে জীবিকা নির্বাহ করে থাকেন। এই শীতেলে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমি এসে যে চিত্রটি লক্ষ্য করেছি, হাজার হাজার শ্রমিক কাজ করলেও আজ কিন্তু অল্প কয়েকজন শ্রমিক জীবিকার তাগিদে তারা এসেছে। কেউ অপেক্ষা করছেন যে কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করবেন। কেউ কেউ কিন্তু জলের মধ্যে নেমে বালি পাথর উত্তোলন করা শুরু করেছেন, এবং খুব বেশি সময় কিন্তু তারা টিকতে পারছেন না। বরফ গলা যে জল, সেই জলে কিন্তু খুব বেশি সময় তারা টিকতে পারছেন না। অল্প সময় পরেই কিন্তু তারা উঠে উঠে আপনার তারা আগুন করে তারা আগুনে হাত পা সেঁকে নিচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই নদী থেকে যে পরিমাণ বালি এবং পাথর উত্তোলন করা হয় এটি কিন্তু দেশের উন্নত মানের বালির মধ্যে অন্যতম, এবং এখানকার বালি কিন্তু দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। তো এই শ্রমিকটা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। এর পাশাপাশি জানিয়ে রাখি পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষ, তারা কিন্তু এই শীতে রাতে কষ্টে জীবনযাপন করছেন। আমরা দেখেছি অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পথে পথে আমরা দেখেছি শ্রমজীবী অসহায় মানুষরা তারা কিন্তু আগুন করে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং প্রচন্ড ঘন কুয়াশার কারণে আমরা দেখেছি যে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন কিন্তু দিনের বেলাতেই তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন সামনে কিন্তু যে দিনের এবং রাতের যে তাপমাত্রা আরো কিন্তু হ্রাস পেতে পারে, এবং শীতের তীব্রতা কিন্তু আরো বাড়তে পারে। তো গালিব, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান। এবার শীতকালীন শাকসবজির খবর জানব। ধামরাইয়ের বাজারে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ। স্থানীয় বাজার সহ ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জে পাঠানো হচ্ছে এসব সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে ধামরাইয়ের হাতকড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, শীতকালীন সবজির দাম আগের তুলনায় কত কমেছে? সাধারণত শীতকালীন সবজির দাম দেখা যায় শীত আসলে দাম বেড়ে যায়, তো এখন আসলে কতটুকু কমলো সে সম্পর্কে জানাবেন। সপ্তাহের ব্যবধানে আসলে প্রায় 10 থেকে 15 টাকা কমেছে। তারপরে কৃষকরা খুশি, তারা বলছেন তারা এবার আসলে শীতকালে যেসব সবজি রয়েছে সেই সবজির আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বাজারে। এই বাজারটি একটি ব্যতিক্রমী বাজার। আসলে এই অঞ্চলের অন্যান্য বাজারের তুলনায় এই বাজারটিতে সবচেয়ে কম দামে আসলে পাইকাররা সবজি কিনতে পারেন, এবং সেসব সবজি কিন্তু পরবর্তীতে কারণ বাজার, গাজীপুর এবং মানিকগঞ্জে কিন্তু পাঠানো হয়। এবং সবজি আমি যদি একটু কয়েকটা সবজির দাম আপনাকে জানাতে চাই, ধরেন এই বাজারে আজকে ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা করে, এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা করে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা। এবং এখানে আমরা দেখেছি গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা করে, এবং সিম বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে। তার মানে হচ্ছে এই বাজারের
থেকে সবজিগুলো কিনে পার্শ্ববর্তী সাভার কিংবা ধামরাই, গাজীপুর কিংবা ঢাকায় গিয়ে কিন্তু প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এবং এই বাজারের দাম কিছুটা কম হওয়ার পিছনে কারণ হচ্ছে ধামরাই উপজেলা জুড়ে কিন্তু প্রায় 2500 হেক্টর কৃষি জমি রয়েছে। কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী সেসব কারণে এই 2500 হেক্টর জমি কিন্তু লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল, ফুলফুকুই, বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজির কিন্তু চাষাবাদ হচ্ছে এবং বছর জুড়েই কিন্তু ধামরাই এসব চাষাবাদ চলছে। এবং এছাড়া আরেকটা তথ্য দিচ্ছি আপনাকে, ধামরাইয়ের কৃষি বিভাগ ও কৃষি অফিস এবং কৃষি অফিসের সহযোগিতায় কিন্তু ধামরাইয়ের কৃষকরা কিন্তু একই জমিতে একাধিক রকমের সবজি চাষাবাদ করে। সেসব কারণে কিন্তু এখানে সবজি বছর জুড়েই আসলে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আমি যেমনটি বলছিলাম, এই বাজারটিতে সব ধরনের সবজির দামই কিন্তু মোটামুটি কমেছে এবং অন্যান্য বাজারের তুলনায় কম, চাহিদার তুলনায় সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে। এবং এই বাজারে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন দাম শীতকালীন কাল হিসাবে কিছুটা বেশি, তবে বিক্রেতারা বলছেন যে এখানে সার, বীজ সহ অন্যান্য সরঞ্জামাদির দাম অনেক বেশি, খরচ একটু বেশি হওয়ার কারণে কিন্তু কিছুটা বেশি দামে কিন্তু তাদের সবজি বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা এবার বিক্রেতারা যথেষ্ট খুশি। আসলে তারা এবার যে তাদের যে কৃষি পণ্য রয়েছে, শাকসবজি ফল পণ্য রয়েছে, শাকসবজি ফল রয়েছে, সেগুলো আসলে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং ন্যায্য মূল্য পেলেও কিন্তু ক্রেতারা কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া বলছেন। তারা বলছেন সবজির দাম আসলে কিছুটা বেশি। এই ছিল ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের যে সবজি বাজার রয়েছে, পুরনো সবজি বাজার, সেই সবজি বাজার থেকে আমার কাছে বিস্তারিত। নওগাঁ সদরের হাসাইগাড়ি বিলে বছরের অর্ধেকের বেশি সময় থাকে পানি। বিল ঘিরে গড়ে উঠেছে জীবন জীবিকা। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিয়াসীরা। আবার শুষ্ক মৌসুমে চলে ইরি, বোরো সহ রবি শস্যের চাষ। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পাবে হাসাইগাড়ি বিল, মত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আব্বাস আলী। পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশের লালাভা পানিতে পড়তেই রক্তিম হয়ে ওঠে চারপাশ। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মেলে হাসাইগাড়ি বিলে। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে এই বিল। বিলের মাছ দিয়ে গেছে আঁকাবাঁকা সড়ক। লাল শাপলা নজর কাড়ে দর্শনার্থীদের। স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার খ্যাত এই বিল ঘিরেই গড়ে উঠেছে কয়েকশো মানুষের কর্মসংস্থান। প্রতি বছর 6 মাস এই বিল পানিতে থাকে টইটুম্বুর। এই বিলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন শত শত দর্শনার্থী। ছুটির দিনে এই সংখ্যা ছাড়ায় কয়েক হাজারে। জনপ্রিয়তার কারণে বিলটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। রাস্তাটা একদম চিকন হয়ে গেছে, যে কারণে যাওয়া আসার সময় প্রচন্ড ভিড় হয়, সেহেতু রাস্তা চওড়ার ক্ষেত্রে ভালো হবে। কক্সবাজারের যে এই ফিলটা নেওয়ার জন্য আসলে আমরা হাসাইগাড়ি বারবার ছুটে আসি। যদি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা যায় তাহলে আমাদের এই এলাকার শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বিলের পাশেই গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান। পানিতে ঘুরে বেড়াতে রয়েছে 200 নৌকা। এই বিলকে কেন্দ্র করে নৌকার মাঝি ও ক্ষুদ্র দোকানে মিলে অন্তত 250 জনের কর্মসংস্থান গড়ে উঠেছে। আমরা এখানে চটপটি ফুচকা বেচা কিনা করি, অনেক ভালো হয়। ঘন্টা চুক্তি 250-300 টাকা আমরা ঘুরাই। জীবন রক্ষা করি 6 মাস, তারপরে অন্য কাজে আমরা যুক্ত হই। প্রতিটা নৌকায় এবারে প্রতিদিন না হলো 500-700 টাকা খরচ বাদে তারা কামাই করছে। 4 মাস আমরা বসার টাইমে এখানে দোকান করি, খুব ভালো বেচা কিনা হয়। প্রতিদিন 4000, 5000, 6000 এরকম বেচা কিনা হয়। এদিকে বিলের পাড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে 20 গ্রামের 2500 মৎস্যজীবী। বিলের পানি কমে গেলে চাষাবাদ হয় ইরি, বোরো ধান। এছাড়া উঁচু জমিতে চাষ হয় সরিষা ও আলুসহ বিভিন্ন রবি শস্য। বিল থেকে বছরে প্রায় 80 কোটি টাকার ফসল উৎপাদন করা হয়। চান্দা, খলসা, মাছ, এগুলা বিভিন্ন ধরনের মাছ মারি বাবা। আমি সারা জীবন মাছটা মারে হোক সংসারটা চলছে। ধানটা 28, 30, 32, হাইব্রিড যদি লাগানো হয় 35ও হয় মন। উপজেলা প্রশাসন বলছে এটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। আর কৃষিকে সমৃদ্ধ করতে উন্নত জাতের বীজ সরবরাহ সহ সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জায়গাটি দর্শকদের জন্য আনন্দদায়ক হওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেটি সম্পন্ন করার ইচ্ছা পোষণ করতেছি। কিছু পরিমাণে সরিষা এবং আলু সেই সঙ্গে আরও কিছু রবি শস্য এখানে নতুন করে করানো যায় কিনা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আশা করতেছি
এইটা মৎস্য এবং কৃষি দুই সেক্টরের জন্য এই হাঁসেরগাড়ি বিল নওগাঁ সদরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রায় ৩,২০০ হেক্টর আয়তনের এই বিলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থানের পাশাপাশি দূর হবে বেকারত্ব। এমন উদ্যোগ নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নওগাঁ এখন। চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে হাসি খুশিভাবে হাওরের সোনালী ধান কেটে একদিকে যেমন ঘরে তুলছেন কৃষকরা, অন্যদিকে সেই ধান মাঠে রেখেই ফরিয়াদের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে ধানের ভালো ফলন হয় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকরা আবারও পুনরায় ঘুরে দাঁড়াচ্ছেন। সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসান আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত। সুনামগঞ্জের ধরাবাজারের প্রান্তিক চাষি আবু সাইহাম প্রায় ৩ লাখ টাকা খরচ করে ৫০ বিঘা জমিতে চাষ করেছিলেন আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় হাওর অঞ্চলে এবার ফলন হয়েছে ভালো। এতে তার চোখে মুখে স্বস্তির ছাপ। সাইহাম জানান, চলতি মৌসুমে প্রায় ৮০০ মণ ধান পেয়েছেন তিনি। মাঠেই ফসল বিক্রি করে তার আয় হয়েছে প্রায় ৮ লাখ টাকা। ধানের দর বর্তমানে যে মোটা ধান যেটা, এটা ১১০০, ১১৫০, আর ৪৯ ধান জাতীয় যে ধানগুলা এগুলো ১৩০০ থেকে ১৩৫০। এবার সুনামগঞ্জে ৩ দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরে হতাশাগ্রস্ত ছিলেন কৃষকরা। এ অবস্থায় চলতি বছর জেলায় সদর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতকসহ ৮টি উপজেলায় ২৫ প্রজাতির ধান চাষাবাদ করেন চাষিরা। প্রতি বিঘা জমিতে ১৪ থেকে ১৮ মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে দাবি কৃষকদের। ধানের দর যদি ভালো থাকে তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ঋণগ্রস্ত হয়েছি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো। ধান অন্যান্য বছর থেকে এবছর খুবই ভালো হয়েছে। ফলনটি খুব ভালো হয়েছে, আল্লাহ রকম আমরা ফলনটি আমরা সফল হয়েছি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় ৮৩,৪৯৬ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১৬ হেক্টর বেশি। এ থেকে ৩,২১,০০০ টন ধান উৎপাদিত হবে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ থেকে ১,০০০ মেট্রিক টন চাল বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবং যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং মাঝে মাঝে বৃষ্টি হয় এবং ২-৩বারের বন্যায় এখানে পলি পড়াতে আমাদের সারও মোটামুটি কম লেগেছে এবং ফলন বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ৩ দফা বন্যায় জেলার কৃষি খাতে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখন সুনামগঞ্জ। শীতকালীন সবজির চারা উৎপাদন করে অর্থনৈতিক সচ্ছলতা আসছে যশোরের আব্দুল্লাপুরের কয়েকশো কৃষক পরিবারে। বিশেষ ব্যবস্থাপনায় উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে প্রায় ৩০ কোটি, যার বাজার মূল্য ২৫ কোটি টাকারও বেশি। রিপন হোসেনের তথ্য ও এনামুল হকের ছবিতে প্রতিবেদন। যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুই পাশে তাকালেই দেখা মিলবে শত শত পলিথিনে ঢাকা সবজির বীজতলা। প্রতিবছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির বীজ বপন করেন এই গ্রামের কয়েকশো কৃষক। নিবিড় পরিচর্যায় ১ মাস পরে চারা হলে তা বিক্রি করা হয় কৃষকদের কাছে। বর্তমানে বাজারে প্রতি হাজার ফুলকপির চারা ৮০০ থেকে ১৫০০ টাকা এবং বাঁধাকপির চারা ৫০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চারা প্রতি পিস ১ টাকা থেকে ৫ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা। বলছেন, এবছর বৃষ্টি হওয়ার কারণে এক দফায় নষ্ট হয়েছে সবজির চারা, পরে আবারও চারা উৎপাদন করেন তারা। তুলনামূলক খুব চাহিদা আর কি, এর আগে এত চাহিদা ছিল না, বৃষ্টি হওয়ার পরের চাহিদাটা খুব মানে আর কি বেশি হয়েছে। বর্তমান এখন যে রেট আছে, পাতাকপি ১৫০০-১৪০০ টাকা হাজার, আর ফুলকপি ১৮০০ টাকা ১৯০০ টাকা হাজার। বৃষ্টির কারণে আমাদের বহুত মারি গেছে, আমাদের প্রায় লাখখানিক টাকা মারি গেছে। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম ৫২ শতক জমিতে বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। গেল ৬ মাসে চারা উৎপাদনে খরচ হয়েছে ১০ লাখ টাকা, যা বিক্রি হবে ১৪ লাখ টাকায়। সব রকমের চারা উৎপাদন এই জায়গায় আর কি করা হয়। চাহিদা বেশি থেকে অন্য যারা আপনার শেডে চারা করে, ওই যে টপে চারা করে, এদের থেকে আমাদের একটু খরচ কম। এসব চারা স্থানীয় চাহিদা পূরণের পর বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার কৃষকদের কাছে। অনলাইনের মাধ্যমেও চারার অর্ডার নেওয়া হয়, যেমন মনে করেন বিকাশে টাকা দিলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই চারাগুলো পৌঁছে দিই। এখানে চারা সব দিক থেকে ভালো মনে করি, এনাদের চারার বীজগুলো ভালো
এবং এনাদের চারা আমরা কম দামও পাই। এখন মনে করেন এই চারা খুব টান হয়ে গেছে, এই জন্যই দামও বেশি আর আপনার আছে চাহিদাও খুব বেশি। চারার মান ভালো, তারপর আমাদের বাড়ির কাছে একবেলা কাজ করে এখানে চলে আসলাম, চারা এখন বাইরে নিয়ে যেয়ে লাগাবো বিকেলবেলায়। মানসম্মত কপির চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সার্বক্ষণিক এই ধরনের চারা উৎপাদনে কারিগরি সহযোগিতা এবং আমাদের সরকারি যে সমস্ত সহযোগিতা আছে সেগুলো দিয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং এটা আমরা অব্যাহত রাখবো। যশোরে 40 বিঘা জমিতে বিভিন্ন বীজ রোপণ করা হয়েছে। এর থেকে 30 কোটি চারা উৎপাদন হবে, যার বাজার মূল্য 25 কোটি টাকা। এখন যশোর।